সবাইকে স্বাগতম। তো আমরা আমাদের চ্যাপ্টার 5 পদার্থের অবাস্তব চাপের মধ্যে চ্যাপ্টার ম্যাপে দেখেছি যে পদার্থের একটা স্পেশাল ধর্ম আছে যেটা সবার মধ্যে থাকে না। তো এই ধরনের একটা ধর্ম হচ্ছে প্লবতা, যাকে ইংলিশে বলা হচ্ছে বায়োয়ান্সি। এই প্লবতা, এই ধর্মটা হচ্ছে আমাদের তরলের মধ্যে থাকে, শুধুমাত্র লিকুইড যারা আছে, তরল যারা আছে তাদের মধ্যে এই ধর্মটা থাকে, বায়োয়ান্সি বা প্লবতা। তো এখন আমরা ফিল করব এই বায়োয়ান্সি অথবা প্লবতা এই জিনিসটা কি। এর পরবর্তীতে এই প্লবতা বা বায়োয়ান্সি নিয়ে আজকে থেকে প্রায় 2500 বছর আগে, মানে যীশু খ্রিস্টের জন্মের বা আমাদের খ্রিস্ট বলি খ্রিস্টের জন্মের প্রায় 600 বছর আগে আর্কিমিডিস একটা ফর্মুলা দিয়ে গিয়েছিলেন। আর্কিমিডিস একটা গল্প আছে, তো সেই ফর্মুলাটা আমরা দেখব, সেই গল্পটা আমরা দেখব। আচ্ছা, তাহলে আসো ফার্স্ট অফ অল প্লবতা বা বায়োয়ান্সি এটা আমাদেরকে দেখতে হবে। তো প্লবতা বা বায়োয়ান্সি জিনিসটা কি আমরা এটা একটু ভালো করে ফিল করব। প্লবতা বা বায়োয়ান্সি জিনিসটা কি? আচ্ছা, তাহলে চলো ফার্স্ট অফ অল প্লবতার ফিলিংসটা তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, মনে করো আমার কাছে একটা সিলিন্ডার আকৃতির কি আছে, সিলিন্ডার আকৃতির একটা ড্রাম আছে, ড্রাম যেখানে আমরা পানি রাখি, বালতি আছে না, বালতির মতো হচ্ছে আমাদের ড্রাম আছে। তাহলে একটা সিলিন্ডার আকৃতির ড্রাম আমরা আঁকলাম, আমরা একটা সিলিন্ডার আকৃতির ড্রাম আঁকবো। এই যে একটা ড্রাম, সিলিন্ডার আকৃতির একটা ড্রাম আঁকছি। ওকে, ঠিক আছে, পুরোপুরি হয়নি, আমি একটু পুরোপুরি আঁকার চেষ্টা করি। ওকে, এই ড্রামের মধ্যে মনে করো পানি আছে, পুরো ড্রামটাতে পানি আছে। ওকে, পুরো ড্রামের মধ্যে পানি আছে। এখন এই যে ড্রাম, পানি ভর্তি ড্রাম, এই পানি ভর্তি ড্রামের মধ্যে অথবা পানি ভর্তি ট্যাঙ্কের মধ্যে আমরা একটা বস্তুকে ডুবাবো, যে কোনো একটা বস্তু। মনে করো আমরা একটা বস্তুকে ডুবালাম, এই যে একটা বস্তু সিলিন্ডার আকৃতির একটা বস্তু নিলাম, যে কোনো আকৃতির নেওয়া যাবে, আমরা আমাদের সুবিধার জন্য নিলাম। এই যে সিলিন্ডার আকৃতির একটা বস্তু নিলাম, সিলিন্ডার আকৃতির একটা বস্তু আমরা নিলাম। তাহলে এই যে বস্তুটা তোমরা দেখতে পাচ্ছ, এই বস্তুটা, এটাকে আমরা বললাম বস্তু, আমি একটু ডিনোট করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের বস্তু, কঠিন বস্তু বা সলিড। তাহলে এটাকে আমরা কেমন বস্তু, এটা এই বস্তুটা হচ্ছে সলিড বা কঠিন বস্তু। তো কঠিন বস্তুকে আমরা কোথায় ডুবালাম? আমরা তরলের মধ্যে কঠিন বস্তুটাকে ডুবিয়ে দিলাম, তরলের মধ্যে। তাহলে তরলের মধ্যে কঠিন বস্তুটাকে ডুবিয়ে দিলাম, তরলের মধ্যে। আচ্ছা, যখন তরলের মধ্যে কঠিন বস্তুটাকে আমরা ডুবাবো তখন কি হবে? ভালো করে খেয়াল করো, আমরা সবাই জানি যে তরল পদার্থ চাপ দেয়, এটা আমরা জানি। শুধু তরল পদার্থ না, যে কোনো পদার্থই চাপ দেয়। তো এখানে যে পানি আছে, সে পানিটা কি দিবে? পানি চাপ দিবে। এখন কাকে পানি চাপ দিবে? পানি চাপ দিবে পানির কণাকেও চাপ দিবে, আবার কঠিন বস্তুটাকেও চাপ দিবে। তাহলে পানির কণার উপর চাপ দিবে। যেমন আমি যদি একটা মানুষের উপর শুই, তাহলে ওই মানুষটার উপর আমি চাপ দিচ্ছি শুয়ে। তেমনিভাবে পানির কণাকেও চাপ দিবে, আবার পানির কণা এই কঠিন বস্তুর উপর একটা চাপ দিবে। তাহলে পানি চাপ দিবে কার উপরে? আমরা আপাতত বললাম কঠিন বস্তুর উপরে একটা চাপ দিবে, কঠিন বস্তুর উপর একটা কি দিবে? চাপ দিবে। ওকে, তাহলে ওয়াটার প্রেসার দিবে সলিড বডির উপরে। আবার আমরা একটা জিনিস জানি যে চাপ কিন্তু শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট দিকে কাজ করে না। চাপ কি নয়? চাপ ভেক্টর নয়। চাপ ভেক্টর না হওয়াটা আল্লাহর একটা খাস রহমত, চাপ ভেক্টর না। তাহলে চাপ ভেক্টর না হওয়াটা আল্লাহর অনেক বড় একটা খাস রহমত। তোমরা কি জানো চাপ ভেক্টর না হওয়াটা আল্লাহর অনেক বড় একটা খাস রহমত? এখন তোমরা প্রশ্ন করতে পারো, ভাইয়া কেন চাপ ভেক্টর না হওয়াটা আল্লাহর একটা রহমত? কারণ চাপ ভেক্টর না, এ কথার অর্থ হচ্ছে চাপ নির্দিষ্ট দিকে কাজ করে না, নির্দিষ্ট দিকে কাজ করে না। তাহলে চাপ কোন দিকে কাজ করে? সব দিকে, কারণ সে ভেক্টর না। ভেক্টর মানে তার একটা দিক আছে, নির্দিষ্ট দিকে সে কাজ করবে। চাপ ভেক্টর না, তাহলে সে নির্দিষ্ট দিকে কাজ করে না। তাহলে ভাই সে কোন দিকে কাজ করবে? সব দিকে। তাহলে চাপ কিন্তু সব দিকে কাজ করে। গতদিন আমরা দেখেছি আমাদের যে টরিসেলি পরীক্ষাটা ছিল, সেই টরিসেলি পরীক্ষার মধ্যে নিচ থেকে বায়ু চাপ দিচ্ছিল, রাইট? তাহলে নিচ থেকে চাপ দিতে পারে, উপর থেকে চাপ দিতে পারে, পাশে চাপ দিতে পারে, সব দিকে চাপ দেয়। যেমন আমি যে এখন দাঁড়িয়ে আছি, চিন্তা করো তো, আমার গায়ের উপরে বায়ুর সামনের দিক থেকে চাপ দিচ্ছে, পেছনের দিক থেকে চাপ দিচ্ছে, পাশ থেকে চাপ দিচ্ছে, মাথার উপর চাপ দিচ্ছে, পায়ের উপর চাপ দিচ্ছে, সব দিক থেকে চাপ দিচ্ছে। তাহলে চাপ কিন্তু সব দিকে কাজ করে। তো সেই অনুযায়ী তাহলে নিচের পানির কণা যারা আছে, নিচের পানির কণাগুলোও চাপ দিবে সব দিকে, পাশে আসে সব দিকে চাপ দিবে। তাহলে
নিচের পানির কণাগুলো মানে সব দিকে, অর্থাৎ নিচের পানির কণা বলবো না আমি, পানির কণা আছে, পানির কণা চাপ দেবে বস্তুর উপর। তো একটা চাপ দিবে বস্তুর উপর উপর দিক থেকে, একটা চাপ দিবে নিচ থেকে, একটা চাপ দিবে পাশ থেকে পাশের পানির কণা, আরেকটা চাপ দিবে এ পাশ থেকে এ পাশের পানির কণা। তাহলে সব দিক থেকেই পানির কণারা চাপ দিবে। তাহলে ব্যাপারটাকে আমরা একটু আরেকবার বলি। একটা কঠিন বস্তুকে যখন আমরা একটা ড্রামের পানির মধ্যে অথবা একটা ট্যাঙ্কের পানির মধ্যে একটা কঠিন বস্তুকে যখন আমরা ডুবাবো, তখন দেখা যাবে যে ওই কঠিন বস্তুর উপরে উপর থেকে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে একটা চাপ দিচ্ছে। কেন সব দিক থেকে চাপ দিচ্ছে? কারণ আমরা জানি চাপ একটা স্কেলার রাশি, ভেক্টর রাশি না, যেটা নির্দিষ্ট কোনো দিকে কাজ করে না, সব দিকেই কাজ করে। কাজেই সব দিকেই সে চাপ অনুভব করবে, উপর থেকে, নিচ থেকে, আশ থেকে, পাশ থেকে, আশেপাশে সব দিক থেকেই সে একটা চাপ অনুভব করবে। তাহলে কঠিন বস্তুর উপরে তার আশেপাশে থাকা তরল একটা চাপ দিবে। তাহলে আমরা যদি এক লাইনে বলতে চাই, কথাটা কি হবে? এক লাইনে বলতে চাইলে কথাটা হবে, কোন একটা তরল পদার্থের মধ্যে কোন একটা কঠিন বস্তুকে ডুবালে সেই কঠিন বস্তুর উপরে তরল পদার্থ সব দিক থেকে চাপ দেয়। এই যে এক কথায় যদি বলতে চাই, তরলের মধ্যে কঠিন বস্তুকে, দেখো আমি এক কথার মধ্যে লিখে দিচ্ছি, তরলের মধ্যে কঠিন বস্তুকে ডুবালে, তাহলে কি বলবো? ওই তরল ওই কঠিন বস্তুর উপরে, ওই কঠিন বস্তুর উপরে তরল সব দিক থেকে চাপ দিবে। তাহলে আরেকবার বলছি, আমার কথাটা ভালো করে খেয়াল করো। তরলের মধ্যে কঠিন বস্তুকে ডুবালে ওই কঠিন বস্তুর উপর তরল সব দিক থেকে চাপ দিবে, কাজেই সব দিক থেকে চাপটা দিবে। এখন সব দিকে যে চাপ দিচ্ছে সেই চাপগুলোকে আমরা একটু হিসেব করব, ঠিক আছে? সব দিকে যে চাপ দিচ্ছে সেই চাপগুলোকে আমরা একটু হিসেব করে কিছু পাই কিনা দেখি, চলো। তাহলে আমরা একটা বিষয় বুঝতে পারলাম, তরলের মধ্যে কঠিন বস্তুকে ডুবালে ওই কঠিন বস্তুর উপর তরল সব দিক থেকে চাপ দেয়। এখন আমরা এই বিষয়টাকে একটু লক্ষ্য করব, তাহলে খুবই মনোযোগ দিয়ে ভালো করে খেয়াল করো। আমরা একটু এই বিষয়টা লক্ষ্য করব। তাহলে চাপের সাথে একটা সম্পর্কিত রাশি হচ্ছে বল। চাপ P is equal to বল বাই ক্ষেত্রফল। কাজেই চাপের সাথে খুব ভালো একটা সম্পর্ক আছে কার বলো তো? চাপের সাথে খুব ভালো একটা সম্পর্ক আছে বলের। তাহলে চাপের সাথে যেহেতু খুব ভালো একটা সম্পর্ক আছে বলের, তাই আমরা একটা কাজ করব, এই ক্ষেত্রে আমরা চাপ চিন্তা না করে বল চিন্তা করে নিব। আমরা চিন্তা করে নিব এই কঠিন বস্তুর উপরে উপর থেকে একটা বল প্রয়োগ করা হচ্ছে, পাশ থেকে একটা বল প্রয়োগ করা হচ্ছে, নিচ থেকে একটা বল প্রয়োগ করা হচ্ছে। সবগুলা বল বের করার পরে কি অবস্থা হয় সেটা দেখব। কাজেই আমরা চলো একটা কাজ করি, সবগুলো বল বের করি। ওকে, তাহলে আমরা একটু সবগুলো বল বের করে ফেলি, তাহলে তার পরবর্তীতে কি হয় আমরা একটু সেটা দেখি। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো, উপর দিক থেকে একটা চাপ কিন্তু কঠিন বস্তুর উপর দিচ্ছি। এই উপর দিক থেকে দেওয়াই, তোমরা হয়তো খুব উপরে লিখলে দেখবে না, এই জায়গায় লিখছি, উপর দিক থেকে দেওয়াই এটাকে বলছি ঊর্ধ্বমুখী চাপ। তাহলে উপর দিক থেকে যে চাপ দিচ্ছি সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী চাপ, আর ঊর্ধ্বমুখী চাপের কারণে যে বল সেটাকে আমরা বলবো ঊর্ধ্বমুখী চাপজনিত বল। তাহলে ঊর্ধ্বমুখী চাপজনিত বল অর্থাৎ আপওয়ার্ড ডিরেকশনের ফোর্স, আপওয়ার্ড ডিরেকশনে প্রেসারের কারণে ফোর্স। ওকে, তাহলে ঊর্ধ্বমুখী চাপজনিত বলের বলটা হবে আমার কত? আমরা নাম দিলাম বলটাকে এফ, আপ মানে উপরে, সমান হচ্ছে কত? আমরা জানি, আমরা যদি একটু করে এভাবে চিন্তা করি ব্যাপারটাকে, পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ, তাহলে এফ সমান কত হবে? পি ইন্টু এ হবে। তাহলে আমার এখানে এফ সমান হবে পি ইন্টু এ। তো এই পিটা কোন পি? আপ পি, উপরের দিকের চাপজনিত বল। তাহলে চাপটা কোন চাপ? ঊর্ধ্বমুখী চাপ, আপ প্রেসার, ঊর্ধ্বমুখী চাপ, আপ প্রেসার। আর তাহলে আপ প্রেসারের সাথে এরিয়া গুণ করলে আপ ফোর্স পাওয়া যাবে। ওকে, এটা ঠিক আছে। সো এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করো, গেল এটা। এর পরবর্তীতে চলে আসো, এটার সমান আমরা কি লিখতে পারি? এটার সমান আমরা লিখতে পারি, ভালো করে খেয়াল করো, এটার সমান আমরা কি লিখতে পারি সেটা আমরা দেখব। আচ্ছা, এটার সমান একটু পরে লিখি, এখন না লিখি, আমরা সবগুলো ফোর্স আগে বের করে ফেলি। এবার
নিচ থেকে একটা চাপ দিচ্ছে, যেটাকে আমরা বললাম নিম্নমুখী চাপজনিত বল। নিম্নমুখী চাপজনিত বলকে আমরা বলবো এফ ডাউন। ডাউন বলতে নিম্নমুখী। তাহলে এই যে দেখো নিচ থেকে যে একটা চাপ দিচ্ছে সেটাকে আমরা বললাম নিম্নমুখী চাপ। এই নিচ থেকে যেটা দিচ্ছে সেটাকে আমরা বললাম নিম্নমুখী চাপ। আর এই নিম্নমুখী চাপের কারণে যে বলটা তৈরি হয়, আমরা জানি কারো উপর চাপ দেওয়া মানে সেখানে একটা বল অবশ্যই তৈরি হবে। তুমি আমার উপর চাপ দিয়েছো, এই কথার অর্থ তুমি আমার উপর একটা বল প্রয়োগ করেছো। চাপের সাথে বলের সম্পর্ক বলেছিলাম। চাপের সাথে বলের সম্পর্ক হচ্ছে একক ক্ষেত্রফলে যদি প্রয়োগ করি সেটা চাপ বলবো, আর সমগ্র ক্ষেত্রফল হলে সেটা বল বলবো। তাহলে চাপ আর বল প্রায় সেম জিনিস আর কি। তাহলে নিম্ন চাপজনিত বল হবে এফ ডাউন হবে পি ডাউন আর ইন্টু এ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নিম্ন চাপজনিত বল। আচ্ছা, ওকে। এর পরবর্তীতে আমরা দেখব পার্শ্ব চাপজনিত বল, পাশে যে চাপটা দিচ্ছে সেটা। তাহলে পার্শ্ব চাপজনিত বল, একটা জিনিস ভালো করে খেয়াল করো। পার্শ্ব চাপ মানে হচ্ছে পাশে যে সাইড প্রেসার, পাশে যে চাপ দিচ্ছে সেটা। পার্শ্ব চাপজনিত বল সেটা হবে কত? সেটা হবে এফ সাইড। এখন দুইটা সাইড আছে, একটা লেফট সাইড আর একটা রাইট সাইড। তো দুইটাই আসলে সেম, আমরা দুইটাকেই সেম ধরলাম যে এফ সাইড ইজ ইকুয়াল টু পি সাইড, এর পরবর্তীতে এ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা সবগুলো বল বের করে ফেললাম। সবগুলো বলই আমরা বের করলাম, ভালো করে দেখো, সবগুলা বলে আমরা বের করে ফেললাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই বস্তুটা, এই কঠিন বস্তুটাকে যখন আমরা তরলের মধ্যে ডুবালাম, তখন সে আসলে তরল দ্বারা কী পরিমাণ বল অনুভব করবে সেটা আমরা বের করতে চাচ্ছি। উই ওয়ান্ট টু মেজার, উই ওয়ান্ট টু ডিটারমাইন, আমরা বের করতে চাচ্ছি। যখন কোনো একটা স্যালিডকে কোনো একটা লিকুইডের মধ্যে আমরা ইমার্স করব, ডুবাবো, কোনো একটা কঠিন বস্তুকে তরলের মধ্যে যখন ডুবাবো, তখন ওই তরল পদার্থ কঠিনের উপরে কী পরিমাণ বল প্রয়োগ করছে সেটা আমরা বের করতে চাচ্ছি। আমি আরেকবার বলছি, তরলের মধ্যে কঠিনকে ডুবালে তরল কঠিনকে কী পরিমাণ বল দিবে সেটাই আমরা বের করতে চাচ্ছি। কাজে তখন আমার এই জিনিসটা কাজে দিবে। তাহলে আমরা কি বের করতে চাচ্ছি বলো তো? আমরা বের করতে চাচ্ছি তরল অর্থাৎ লিকুইড কাকে? কঠিন বস্তুকে কি পরিমাণ বল দিবে সেটা বের করতে চাচ্ছিলাম, কি পরিমাণ বল দিবে। সো সেটা বের করার জন্য আমরা দেখেছি উপর থেকে তাকে দেওয়া হচ্ছে একটা বল এফ আপ, নিচ থেকে তাকে একটা বল দেওয়া হচ্ছে এফ ডাউন, সাইড থেকে তাকে একটা বল দেওয়া হচ্ছে এফ সাইড, একটা লেফট সাইড থেকে দেওয়া হচ্ছে, একটা রাইট সাইড থেকে দেওয়া হচ্ছে। চারটা বল এখানে মোটামুটি কাজ করছে। সো আমরা একটু বলগুলোকে লিখব, ভালো করে খেয়াল করো। ফার্স্ট অফ অল দেখলাম আমরা উপর থেকে যে বলটা দিচ্ছে ফোর্স অ্যাপ আপ, উপর থেকে যে বলটা দিচ্ছে সেটা নিচের দিকে। তাহলে অ্যাপ আপটা নিচের দিকে হওয়ায় আমরা মাইনাস দিব একটা। মাইনাসটা আমরা কেন দিব? নিচের দিকে হওয়ায়। তাহলে একটা মাইনাস দিলাম, তারপরে অ্যাপ আপ দিলাম। তোমরা প্রশ্ন করতে পারো মাইনাসটা কেন দিয়েছেন? তুমি একটু তাকাও অ্যাপ আপ কোনটা, এটাই হচ্ছে অ্যাপ আপ। তোমরা একটু তাকাও চিত্রের দিকে, অ্যাপ আপ হচ্ছে এই বলটা। এখন এই বলটা কোন দিকে দিচ্ছে? নিচের দিকে বলটা দিচ্ছে। কোনো একটা কিছু যদি নিচের দিকে কাজ করে সেটাকে আমরা মাইনাস দিয়ে প্রকাশ করি। মাইনাস বুঝিয়ে দিচ্ছে আমাদেরকে নিচের দিকে বল। আচ্ছা, তাই আমরা মাইনাস দিয়েছি, মাইনাস অ্যাপ আপ। তারপরে এই কঠিন বস্তুর উপর আর কি বল কাজ করছে? নিচ থেকে একটা বল কাজ করছে উপরের দিকে। তুমি দেখতে পাচ্ছ উপরের দিকে একটা বল কাজ করছে, অ্যাপ ডাউন। যদিও তুমি নাম শুনে মনে করতে পারো যে ডাউন কেন? ডাউন বলতে বোঝাচ্ছে নিম্নমুখী চাপজনিত বল, নিচের সাইডে দিচ্ছে তাই। কিন্তু তার ডিরেকশন কোন দিকে, তার দিক কোন দিকে সেটা দেখো তো। এই যে অ্যাপ ডাউন, যদিও নামে ডাউন আছে কিন্তু তার দিক নাম নয়, নেম ইজ নট ইম্পর্টেন্ট, তার ডিরেকশনটা ইম্পর্টেন্ট। তার দিক, তার ডিরেকশন, তার দিকের উপরে, তার ডিরেকশনের উপর প্লাস মাইনাস, তার দিকটা কিন্তু উপরের দিকে। আর উপরের দিকে কোনো কিছু হলে আমরা প্লাস দিয়ে প্রকাশ করি। তাহলে এরপরে লিখব প্লাস অ্যাপ ডাউন। অর্থাৎ এই কঠিন বস্তুর উপর নিচ থেকে একটা বল দিচ্ছে উপরের দিকে, সেটা অ্যাপ ডাউন। উপর থেকে একটা বল দিচ্ছে নিচের দিকে, সেটা হচ্ছে অ্যাপ আপ। সেটার আগে মাইনাস দিয়েছি নিচের দিকে বোঝানোর জন্য। তারপরে তার উপর আর কি কি বল কাজ করছে দেখো তো। তারপরে প্লাস, যেহেতু পাশ থেকে হচ্ছে তো উপর থেকে নিচে হলে অর্থাৎ নিচের দিকে কিছু হলে মাইনাস, উপরের দিকে কিছু হলে প্লাস আমরা দিই। এবার পাশ থেকে খেয়াল করো,
পাশ থেকে হলে আমরা যে কোনো একটা সাইডকে প্লাস ধরতে পারি, যে কোনো একটা সাইডকে মাইনাস ধরতে পারি। এই যে এ পাশ থেকে যে বলটা দিচ্ছে সেটাকে আমরা প্লাস বললাম, প্লাস অ্যাপ সাইড বললাম। আর এ পাশ থেকে যেটা দিচ্ছে সেটা অবশ্যই মাইনাস হয়ে যাবে। আবার আমরা যদি এটাকে মাইনাস ধরি এটা অবশ্যই প্লাস হয়ে যাবে। ফিজিক্সের মধ্যে একটা দিককে প্লাস ধরলে বিপরীত দিককে, অপোজিট ডিরেকশনকে মাইনাস ধরতে হয়, এটা ফিজিক্স। সো এবং আরেকটা বিষয়, ভেক্টর রাশির ক্ষেত্রে ভেক্টর রাশি যদি হয়ে থাকে একটা দিককে প্লাস ধরলে আরেকটা দিককে মাইনাস ধরতে হয়, দিস ইজ ভেক্টর। সো এখানে বল বের করছিলাম, বল কিন্তু ভেক্টর রাশি, চাপ কিন্তু ভেক্টর না, কিন্তু বল ভেক্টর রাশি। কাজেই একটা সাইডকে প্লাস ধরলে আরেকটা সাইডকে মাইনাস ধরতে হবে। তাহলে এ পাশ থেকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে মাইনাস অ্যাপ সাইড। সো সেটাও আমরা এখানে লিখেছি প্লাস অ্যাপ সাইড, তারপর মাইনাস অ্যাপ সাইড, আমরা সেটা লিখেছি। আমরা লিখেছি এখানে একটা এ সাইড থেকে দিচ্ছে প্লাস অ্যাপ সাইড আর একটা এ পাশ থেকে দিচ্ছে মাইনাস অ্যাপ সাইড। তাহলে এই যে একটা কঠিন বস্তুকে তরলের মধ্যে ডুবালে সে কি পরিমাণ বল অনুভব করবে সেটা আমরা এখানে লিখেছি, মাইনাস অ্যাপ আপ প্লাস অ্যাপ ডাউন প্লাস অ্যাপ সাইড মাইনাস অ্যাপ সাইড, এই পরিমাণ বল সে অনুভব করবে। আচ্ছা, তাহলে আমরা যত বল তার উপর কাজ করছে সবগুলোকে নিয়েছি। এই কঠিন বস্তুকে যখন আমরা তরলের মধ্যে ডুবাবো তখন তার উপর 4টা বল কাজ করছে, উপর থেকে নিচ থেকে, ডান পাশ থেকে বাম পাশ থেকে, সবগুলা বলকে আমরা নিয়েছি যাতে করে আমরা বলতে পারি বা বুঝতে পারি বা দেখতে পারি কোন একটা বস্তুকে তরলের মধ্যে ডুবালে তরল তাকে কি পরিমাণ বল দিচ্ছে, তরল তাকে কি পরিমাণ বল দিবে সেটাই আমরা দেখতে চাচ্ছি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমাদের এই অ্যাপ সাইড এবং এই অ্যাপ সাইড চলে যায়, বিকজ এই পাশের বল আর ওই পাশের বল সমান হওয়ার কারণে এবং দিকে বিপরীত হওয়ার কারণে তারা ক্যান্সেল হয়ে যাবে। এই পাশের বল আর ওই পাশের বল একই মানের কিন্তু বিপরীত দিকে হওয়ার কারণে তারা ক্যান্সেল হয়ে যাবে। কাজে অ্যাপ সাইড এবং অ্যাপ সাইড ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমার বাকি আছে অ্যাপ ডাউন আর অ্যাপ আপ, এই দুইটা বল বাকি আছে। আমি আরেকবার বলছি, এই দুইটা বল কেন ক্যান্সেল হয়ে গেল? কারণ এই পাশ থেকে যে বল দিচ্ছে ওই পাশ থেকেও সেম বলটাই দেওয়া হবে, কেননা তারা সেম পরিমাণ হাইটে আছে। সেম হাইটে যদি কেউ থাকে, এই যে দেখো সেম হাইটে কেউ থাকলে তাদের চাপ সমান। আমরা জানি চাপ কি, আমরা জানি চাপ মানে হচ্ছে, আমি কোথায় দেখাবো, আমি এখানে দেখাচ্ছি, চাপ বলতে বোঝায় এইচ রো জি, প্রেশার পি ইকুয়াল টু এইচ রো জি। এখানের মধ্যে রো সেম, জি সেম, এইচ সেম। কাজেই এ পাশ থেকে যে হাইট থেকে বল দিচ্ছে ওই পাশে সেম হাইটে সেম বল দিচ্ছে। তাহলে দেখো একটা তরলের মধ্যে তোমার হাইট যদি সেম থাকে তাহলে উভয় পাশ থেকে সেম পরিমাণ বলই দিবে, কারণ হাইট সেম হলে চাপ সেম হয়ে যায়, চাপ সেম হলে তোমার বলও সেম হয়ে যায়, কারণ বল মানিত চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে চাপ যদি কারো সেম হয়ে যায় বলটাও সেম হয়ে যাচ্ছে, কাজেই এখানে দুইটা বলই সেম। আবার বলছি, এই যে দেখো উপর থেকে এটা যে পরিমাণ এইচ এটারও সেম পরিমাণ এইচ, ফলে এটার যে পরিমাণ প্রেশার এটারও সেম পরিমাণ প্রেশার, ফলে এটার যে পরিমাণ এফ এটারও সেম পরিমাণ এফ। কাজেই উপর থেকে এটা যে পরিমাণ বল অনুভব করবে সেম পরিমাণ বল অনুভব করবে, কাজেই পাশে আমার এটা কি হবে, আমার দুইটা সাইড ক্যান্সেল হয়ে যাবে, শুধুমাত্র পড়ে থাকবে এই দুইটা। কেন এই দুইটা পড়ে থাকবে? এরা কিন্তু সেম না, কারণ উপর থেকে যে পরিমাণ হাইট নিচ থেকে কিন্তু ওই পরিমাণ হাইট না, সেম না, তাহলে এটা পড়ে থাকবে। তাহলে এই জিনিসটা একটু মাথায় নাও সবাই, এই বিষয়টাকে একটু মাথায় নিয়ে নাও, মাইনাস অ্যাপ আপ প্লাস অ্যাপ ডাউন, এটাকে একটু মাথায় নিয়ে নাও সবাই। ওকে, ঠিক আছে, আমরা একটু মাথায় নিয়ে নিলাম। এবার আমরা একটু দেখব যে আসলে তরল পদার্থ কঠিনের উপর কী পরিমাণ বল দিচ্ছে সেটা একটু আমরা এবার দেখব। তাহলে আসো সেই বিষয়টা আমরা একটু দেখবো। এবার আমাদের চিত্রটা অনেক হিজিবিজি হয়ে গেল, আমরা একটু আমাদের চিত্রটাকে আরেকটু সুন্দর করে আঁকার ট্রাই করি। আরেকবার এঁকে ফেলি আমরা আমাদের চিত্রটাকে খুবই সুন্দর করে, যাতে আমরা সহজে বের করতে পারি। তাহলে আমরা বের করছিলাম তরল কঠিন পদার্থকে কি পরিমাণ চাপ দিবে, কঠিন পদার্থকে কি পরিমাণ বল দিবে সেটাই আমরা বের করছিলাম, এবং সেটা আমরা পেয়েছি মাইনাস অ্যাপ আপ প্লাস অ্যাপ ডাউন এটা। এবং আমাদের ফিগারটা যদি আমরা আরেকবার ড্র করি তাহলে আমাদের ফিগারটা ভালো করে খেয়াল করো, আমরা ছোটো করে আঁকলেই হবে এখন, ছোটো করে আঁকলেই হবে এখন। উপর থেকে হাইটটাকে আমরা বললাম h1, আর উপর থেকে একদম নিচে যে হাইটটা আছে সেটাকে আমরা বললাম h2। তাহলে একদম উপর থেকে হাইটটা হচ্ছে আমার h1 এইটুকু,
আর এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে আমার H2 আর আরেকটা জিনিস ভালো করে খেয়াল করো তাহলে এইটুকু কত হবে অর্থাৎ সিলিন্ডার আমরা যে কঠিন বস্তুটা রেখেছি সেই কঠিন বস্তুর হাইট কতটুকু হবে তাহলে এইটুকুর হাইট হবে পুরো হাইট হচ্ছে H2 মাইনাস এই উপরের হাইট H1 এটাই হবে আমার কঠিন বস্তুর হাইট এবং এটাকে আমরা নাম দিলাম H তাহলে কঠিন বস্তুর যে হাইট সেটাকে নাম দিলাম H তাহলে উপরেরটা H1 আর পুরোটা হচ্ছে H2 তাহলে আমরা বলতে পারি H2 থেকে যদি H1 বাদ দিয়ে দিই তাহলে আর H পড়ে থাকবে সেটাই হচ্ছে আমার কঠিন বস্তুর হাইট ওকে এতটুকু পর্যন্ত আমরা অন্তত মেনে নিলাম বা বুঝে নিলাম ঠিক আছে এবার ভালো করে খেয়াল করো সবাই এবার ভালো করে একটু দেখো তাহলে মাইনাস F আপ এখন আমরা দেখেছি F আপ মানে হচ্ছে মাইনাস P আপ ইন্টু এরিয়া প্লাস P ডাউন ইন্টু এরিয়াটা সেম প্রশ্ন হচ্ছে এরিয়াটা কার যার উপরে চাপ দিচ্ছে তার কার উপর চাপ দিচ্ছে কঠিন বস্তুর উপর চাপ দিচ্ছে তাহলে এরিয়াটা কার এরিয়াটা হচ্ছে কঠিন বস্তুর এরিয়াটা কার এরিয়াটা হচ্ছে সলিড বডি কঠিন বস্তুর উপরে প্রেসার দিচ্ছে তাই এরিয়াটা হচ্ছে কঠিন বস্তুর তো কঠিন বস্তু এটার এরিয়া তাই আমরা করলাম কি রেখে দিলাম এবার দেখো এখান থেকে এরিয়াটাকে কমন নেওয়া যায় এরিয়াটাকে কমন নিয়ে নিলাম তাহলে এ কঠিনের এরিয়াটা তাহলে আমরা থাকছে কি তাহলে থাকছে পি ডাউন মাইনাস পি আপ ওকে ঠিক আছে আমরা মাইনাসটাকে পরে লিখলাম ভালো কথা এবার দেখো ভালো করে এখন প্রেসার মানে কি প্রেসার মানে আমরা সবাই জানি এ কঠিন বললাম প্রেসার মানে আমরা সবাই জানি H রো জি এখন এখানে তরল পদার্থ আছে সো তরল পদার্থের ঘনত্ব রো তরল পদার্থের ঘনত্ব এর পরবর্তীতে অভিকর্ষজ ত্বরণ জি আমরা লিখলাম সেটা দেখো আমরা লিখলাম H ডাউন তাই ডি দিলাম তারপরে রো জি H আপ তাই ইউ দিলাম তারপরে রো তারপরে জি আচ্ছা ঠিক আছে এখন H ডাউন দ্বারা কি বোঝাচ্ছি H ডাউন দ্বারা বোঝাচ্ছি P ডাউনের জন্য যে হাইট সেটা P ডাউন দ্বারা কি বোঝাচ্ছি P ডাউন কোনটা ছিল P ডাউন ছিল এই যে নিচ থেকে যে ইয়াটা দিচ্ছে সেটা নিচ থেকে যেটা দিচ্ছে সেটা তো এই যে এটা যদিও P ডাউন অর্থাৎ নিচের তলে নিচ থেকে দিচ্ছে না বলে কঠিন বস্তু তার নিচের দিকে যে বলটা অনুভব করছে নিচ থেকে দিচ্ছে না আসলে চাপ তো আর নিচ থেকে দেওয়া যায় না তাহলে কথাটা কিন্তু ভুল যদি কেউ বলে নিচ থেকে চাপ দিচ্ছে কথাটা কিন্তু ভুল কথাটা হবে সঠিক হবে নিচের তলে যে পরিমাণ চাপ অনুভূত হচ্ছে যেমন আমার মাথার উপর কি পরিমাণ চাপ অনুভূত হচ্ছে সেটা উপর থেকে আমার পায়ের উপর কি পরিমাণ চাপ অনুভূত হচ্ছে সেটা নিচ থেকে তেমনি ওইটা উপর থেকে কি পরিমাণ চাপ অনুভূত হচ্ছে নিচ থেকে কি পরিমাণ চাপ অনুভূত হচ্ছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট তাহলে আমরা একটা বিষয় জানি তোমাদেরকে আগেই ক্লিয়ার করেছি সেই বিষয়টা আরেকবার তোমাদেরকে ক্লিয়ার করছি মনে করো ধরো আমার কাছে একটা পাত্র আছে আমার অবশ্য মার্কারের কালি শেষ যাই হোক আবার দেখি ধরো আমার কাছে একটা পাত্র আছে সো এই পাত্রের মধ্যে একটা বস্তু রেখেছি আমি যদি বলি বস্তুর উপরের বিন্দুতে এই যে উপরের বিন্দুতে এই বিন্দুতে কি পরিমাণ চাপ অনুভূত হবে তাহলে তোমরা কিন্তু সবসময় এইচটা নিবে উপর থেকে গত ক্লাসে বলেছি এইচ কিন্তু উপর থেকে হিসাব করতে হবে তাহলে আমাদের এক্ষেত্রে চাপ হবে এই বিন্দুতে চাপ হবে পি এ এইচ রো জি এই এইচকে আমরা বললাম এইচ এ বুঝতে পেরেছো ঠিক আছে এবার যদি আমি এর সেম জিনিসটা আরেকবার ড্র করি সেম জিনিসটা আমি আরেকবার আঁকলাম এবার তোমাকে প্রশ্ন করলাম এই যে একটা বস্তু আছে এই বস্তুর নিচে একটা বিন্দু হচ্ছে বি তাহলে এই বি বিন্দুতে চাপ কত তাহলে বি বিন্দুতে চাপ জিজ্ঞেস করলে তোমাকে কিন্তু উপর থেকে বি এর হাইট নিতে হবে পুরো হাইটটা নিতে হবে তাহলে তুমি নিবে কিন্তু এইচ বি রো জি আর এখানে এইচ এ তাহলে এই পুরো হাইটটা হচ্ছে এইচ বি তাই না নিচের চাপ তো এই যে বেসিকটা উপরের চাপ উপরের বিন্দুতে উপরের হাইট নিব নিচের চাপ নিচের বিন্দুতে নিচের হাইট নিব তো আমরা যদি আমাদের চিত্রটা এঁকে ফেলি তাহলে আমরা এই বিষয়টা ভালো করে বুঝতে পারবো তাহলে চলো আমরা আমাদের একটু চিত্রটা এঁকে ফেলি তাহলে দেখো আমাদের চিত্রটা ছিল এই একটা বস্তু ছিল মার্কারের অবস্থা ভালো না
আচ্ছা ওকে, দেখো এই একটা বস্তু ছিল আর এই ছিল আমাদের ড্রামটা। তাহলে উপর থেকে উপরের তলের হাইটটা হবে h1, তাহলে উপর থেকে যে চাপটা দিচ্ছে পি আপ তার জন্য h1 দিব, আর নিচ থেকে যে হাইটটা ছিল সেটা ছিল h2, তাহলে নিচে যে চাপটা অনুভূত হচ্ছে পি ডাউন সেটা হবে h2। তাহলে আমরা এখানে দেখো ভালো করে, পি ডাউন মানে নিচের তলের যে চাপ অনুভূত হচ্ছে সেটা, সো পি ডাউনের জায়গায় আমরা পাচ্ছি নিচের তলের চাপ, পি ডাউনের জায়গায় আমরা এইচ ডাউন পাচ্ছি, এইচ ডাউন রো জি, এইচ ডাউন মানে h2, তাহলে h2 দিব। আর পি আপ বলতে h1, কাজেই পি আপ বলতে এইচ আপ h1 দিব, তাহলে এই জায়গায় h1 এর জায়গায় আমরা এখানে h1 দিব। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এই যে ভালো করে খেয়াল করো, তাহলে আমরা এখানে রো এবং জিকে কমন নিতে পারি, তাহলে আমাদের থাকবে h2 মাইনাস h1। তাহলে আমরা যদি সেই কাজটা করি, এ কঠিন, তারপর আমরা রো জিকে কমন নিলাম, তাহলে আমাদের থাকবে h2 মাইনাস h1, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে যা পেলাম আমরা একটু সেটাকে লিখে ফেলি। আমাদের এখন আর এই চিত্র দরকার নাই, চিত্রটাও মুছে দিলাম। যা পেলাম সেটাকে একটু দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে কি পেয়েছি? তাহলে পেয়েছি তরল কঠিনের উপর যে বল দিচ্ছে, যে বল দিবে সেটা কত পাচ্ছি? সেটা আমরা পাচ্ছি এ, এটা কার? কঠিনের, কঠিন বস্তু আর কি, কঠিনের। আচ্ছা, তারপর পাচ্ছি কি রো, রোটা কার? রোটা ছিল তরলের, তরলের। রোটা কার? পানি, পানি, রোটা ছিল পানি, পানি মানে তরল, রোটা ছিল তরলের মানে পানির ঘনত্ব ছিল, তাই না? তোমরা দেখেছো যে পানি যেহেতু চাপ দিচ্ছে, তো সেই ক্ষেত্রে পানি যেহেতু চাপ দিচ্ছে সেক্ষেত্রে রোটা ছিল পানির। আমরা দেখেছিলাম যে আমরা যখন এই সূত্রটা আবিষ্কার করছিলাম পি সমান এইচ রো জি, সেখানের মধ্যে রোটা ছিল কি? তরলের, অলওয়েজ রোটা ছিল তরলের, ছিল তরলের ঘনত্ব। আচ্ছা, তো এটা একটু মাথায় রাখতে হবে, এটা যদি কেউ ভুল করে তাহলে কিন্তু তার ভুল হয়ে যাবে, কাজে এটা কিন্তু তরলের। আচ্ছা, তারপরে আমরা দেখব এর পরবর্তীতে, এরপর হচ্ছে জি আছে, জি থাকবে, আর h2 মাইনাস h1 একটু আগে দেখাইছি, h2 মাইনাস h1 মানে ওই বস্তুর হাইটটা ছিল h ছিল, আমরা একটু আগে দেখাইছি h2 মাইনাস h1 মানে h, বস্তু, বস্তুর হাইট ছিল, এটা বস্তুর হাইট। ঠিক আছে, তাহলে দেখো তো বস্তু না বলে আমরা এখানে কি বলতে পারি? বস্তু না বলে আমরা এখানে কঠিন বলতে পারি, কঠিন বস্তুটা, কঠিন বস্তুই বোঝাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, আমরা একটা জিনিস জানি যে ক্ষেত্রফলের সাথে যদি আমরা h গুণ করে দিই তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাই? আয়তন পেয়ে যাই। তো তাহলে দেখো তো কঠিন বস্তুর ক্ষেত্রফল, কঠিন বস্তুর উচ্চতা, আমরা যদি এই দুটাকে গুণ আকারে আছে, এদের পরিবর্তে আমি কি লিখতে পারি? তাহলে পরের লাইনে, এদের পরিবর্তে পরের লাইনে আমি লিখতে পারি বি কঠিন বস্তু, তার মানে কঠিন বস্তুর আয়তন, বি কঠিন বস্তু, কঠিন বস্তুর আয়তন, এরপর রো তরল, এরপরে জি। তাহলে এটাই হচ্ছে যে পরিমাণ বল দিবে সেটা, এটাই হচ্ছে তরল যে পরিমাণ বল দিবে সেটা লেখা আছে, তরল কঠিনের উপর যে বলটা দিবে সেটা হচ্ছে বি কঠিন বস্তু, তারপর হচ্ছে রো তরল, তারপর হচ্ছে জি। আচ্ছা ঠিক আছে, তো এখন এই যে বলটা দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ একটা বল দিচ্ছে, এই বলটা কোন বল? তরল পদার্থ কঠিনের উপর টোটাল যে বলটা দিচ্ছে সেটা টোটাল বল, লব্ধি বল, এটাকে আমরা বলতে পারি লব্ধি বল, টোটাল বল, একেবারে নেট ফোর্স, একেবারে নেট ফোর্স, একেবারে নেট ফোর্স। নেট ফোর্সের বাংলা হচ্ছে লব্ধি বল, ফিজিক্সে লব্ধি বলা হয়, লব্ধি মানে মোট আর কি, লব্ধি অথবা মোট বল। ঠিক আছে, তাহলে দেখো তরল কঠিনের উপর মোট এই পরিমাণ বল দিচ্ছে, মোট এই পরিমাণ বল দিচ্ছে। এমন এই বলটা কোন দিকে কাজ করতেছে? তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো যে আমার পি ডাউনটা বড় নাকি অ্যাপ ডাউনটা বড়? তুমি নিশ্চয় বলবে পি ডাউনটা বড়। কেন? কারণ হচ্ছে পি ডাউন মানে h2 আর পি আপ মানে h1, তাহলে পি ডাউন মানে h2, h2 বড় h1 এর চেয়ে, তাহলে পি ডাউনটা বড়, h2 বড় h1 এর চেয়ে, তাহলে পি ডাউন বড় পি আপের চেয়ে। তো পি ডাউন যদি বড় হয় নিশ্চয়ই কে বড় হবে? অ্যাপ ডাউনটা বড় হবে অ্যাপ আপের চেয়ে। তাহলে ডাউন যে বলটা দিচ্ছে, অর্থাৎ ডাউন বলটা কোন দিকে? উপরের দিকে, উপরের দিকে যে বলটা দিচ্ছে, উপরের দিকে বল সেটা বড়, আর নিচের দিকে দিচ্ছে অ্যাপ আপ বল, নিচের দিকে যে বলটা দিচ্ছে নিচের দিকে সেটা ছোট। কেন এই বিষয়টা? কারণ উপরের দিকে যে বলটা দিচ্ছে সেক্ষেত্রে h2 জড়িত,
আর নিচের দিকে যে বলটা দিচ্ছে সেক্ষেত্রে H1 জড়িত। তা আমাদের H2 বড় নাকি H1 বড়? H2 বড় H1 এর চেয়ে, কাজেই H2 বড় হওয়ার কারণে উপরের দিকের বলটা বড় নিচের দিকের চেয়ে। তাহলে আমরা এটাকে বলতে পারি যে উপরের দিকের বলটা বড় হওয়ার কারণে দেখো একটা বস্তুকে দুইটা বল, একটা বস্তুর উপর দুইটা বল কাজ করতেছে, একটা উপরের দিকে একটা নিচের দিকে। এখন উপরের দিকের বলটা যদি বড় হয়, নিচের দিকের বলটা যদি ছোট হয়, তাহলে দেখা যাবে কি উপরের দিকের বলটা নিচের বলটাকে ক্যান্সেল করছে, আরও কিছু পড়ে থাকবে। যেমন ফর এক্সাম্পল উপরের দিকের বলটা মনে করো 10 নিউটন, নিচের দিকের বলটা মনে করো 6 নিউটন। তাহলে এটা 10 নিউটন আর এটা 6 নিউটন। তাহলে উপরের বলটা বড়, নিচের বলটা ছোট। তাহলে আমরা যদি বলি যে মোট কি পরিমাণ বল কাজ করতেছে, তুমি বলবা ভাইয়া মোট হচ্ছে 10 মাইনাস 6। মাইনাস 6 কেন দিয়েছি? কারণ হচ্ছে এটা ছোট এবং নিচের বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে হচ্ছে 4 নিউটন। এই যে 4 নিউটন তুমি যে পেয়েছো, কিভাবে পেয়েছো? উপরের দিকের বল থেকে নিচের দিকের বলটা বাদ দিয়ে। তো সেটাই বলেছি যে উপরের দিকে যদি বেশি বল কাজ করে, ওই বেশি বল থেকে ওই নিচের দিকের কম বলটা বাদ দিয়ে যেটা থাকবে সেটাই হবে মোট বল কাজ করবে। তাহলে মোট কাজ করবে 4 নিউটন বল। আচ্ছা, এখন সেটা কোন দিকে? উপরের দিকে। তাহলে আমরা বলতে পারি আমার এখানে উপরের দিকের বলটা বড়, নিচের দিকের বলটা ছোট হওয়ায় আমার যে মোট বল, সেই নেট ফোর্স, সেই লব্ধি ফোর্স কোন দিকে কাজ করবে? উপরের বলটা বড়, নিচে ছোট, নিচে কম, উপরে বেশি, তাহলে উপরের দিকে কাজ করবে। তাই আমরা এই নেট ফোর্সটাকে বলতে পারি ঊর্ধ্বমুখী বল। তাহলে দেখো এটাকে আমরা বলতে পারি ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী এবং লব্ধি বল বলতে পারি। আপওয়ার্ড রেজাল্টেন্ট ফোর্স বলতে পারি। সো আপওয়ার্ড রেজাল্টেন্ট ফোর্সটাই হচ্ছে কত? এই যে এখন যেটা পেয়েছি সেটাই, বি কঠিন বস্তু, রো তরল, তারপরে জি, এই যে ঊর্ধ্বমুখী লব্ধি বল। তাহলে তরল কঠিনের উপর ঊর্ধ্বমুখী একটা লব্ধি বল দিচ্ছে, যার মান হচ্ছে এটা। এবার এতক্ষণ ধরে যা যা পড়াইছি, কি পড়াইছি এতক্ষণ ধরে পড়াইছি আসলে একটা টপিকসই, যে কঠিন একটা বস্তুকে তরলের মধ্যে ঢোবালে, তাহলে এতক্ষণ ধরে আমি কি পড়াইছি বলো তো? আমি সেটা একটু লিখবো। আমি এতক্ষণ ধরে আসলে কি পড়াইলাম তোমাদেরকে সেটা একটু আমি দেখতে চাই, কাজে আমি সেটা একটু লিখবো, না লিখলে শান্তি পাবো না। এতক্ষণ ধরে আমি কি পড়াইছি তোমাদেরকে? এতক্ষণ ধরে তোমাদেরকে পড়াইছি তরলের মধ্যে। কার মধ্যে? তরলের মধ্যে। কাকে ডুবালে? কঠিন বস্তুকে ডুবালে। ভালো করে খেয়াল করি, ইম্পর্টেন্ট। তরলের মধ্যে যদি আমরা কঠিন বস্তুকে নিমজ্জিত করি, আচ্ছা, তাহলে তরল ওই কঠিন বস্তুকে একটা কি দিবে? বল দিবে। ওই কঠিন বস্তুকে যে ঊর্ধ্বমুখী, তারপর বলবো লব্ধি বল দিবে, সেটাকেই বলা হয় প্লবতা। তাহলে এতক্ষণ ধরে আসলে আমি কি পড়াইছি? প্লবতাই পড়াইছি তোমাদেরকে, বায়ো এনসি বলে। তাহলে এতক্ষণ ধরে আমি তোমাদেরকে প্লবতাই পড়াইছি, আর কিছু না, প্লবতাই পড়াইছি। আসলে তরলের মধ্যে আমি বলেছি, একটু আগেই তোমাদেরকে এগুলো লিখে দিয়েছি, তরলের মধ্যে কঠিন বস্তুকে নিমজ্জিত করলে তরল ওই বস্তুকে যে ঊর্ধ্বমুখী লব্ধি বল দিবে সেটাই হচ্ছে বায়োয়েন্সি বা প্লবতা। এই যে সেটাই আমরা দেখতে পাচ্ছি, তরল কঠিনের উপর যে বল দিবে, যে নেট ফোর্স দিবে, যে লব্ধি বল দিবে, যে ঊর্ধ্বমুখী লব্ধি বল দিবে। ঊর্ধ্বমুখী ওয়ার্ডটা আসবে কেন? আপওয়ার্ড ওয়ার্ডটা আসবে কেন? আপওয়ার্ড ওয়ার্ডটা আসবে কারণ দুটি বল কাজ করছে এখানে, একটা উপরের দিকে একটা নিচের দিকে। উপরের দিকের বলটা বড়, উপরের দিকের বলটা বড়। তাই আমরা যদি মোট বল নিই, লব্ধি বল নিই, নেট ফোর্স নিই, টোটাল ফোর্স নিই, তাহলে উপরের বলটা বড় হওয়ার কারণে ঊর্ধ্বমুখী শব্দটা আসবে। তারপর লব্ধি শব্দটা আসবে কেন? কারণ এখানে দুইটা বল, তাদের মধ্যে আমরা যোগ বিয়োগ করছি, তাই না? তাই লব্ধি শব্দটা আসবে। তাহলে ঊর্ধ্বমুখী লব্ধি বল, এটাই আমরা হচ্ছে প্লবতা। যারা ইংলিশ ভার্সনের আছো, এই যে দেখো, মানে লিকুইডের মধ্যে একটা সলিডকে যখন আমরা সাবমার্জ করব, ইমমার্জ করব, তখন দেখা যাবে যে ওই লিকুইড সলিডকে একটা আপওয়ার্ড ডিরেকশানে
আমাদেরকে একটা রেজাল্টেন্ট ফোর্স দিচ্ছে, একটা নেট ফোর্স দিচ্ছে, এই নেট ফোর্সটাকে বলছি বায়োয়েন্সি। ওকে, তাহলে আমরা যদি বলি যে আমাদের প্লবতাকে কি দ্বারা প্রকাশ করা হয়, প্লবতাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, ইউ। তাহলে ইউ দ্বারা কি কাকে প্রকাশ করা হয়, প্লবতা। তাহলে ইউ দ্বারা কাকে প্রকাশ করা হয়, প্লবতাকে। এই প্লবতার মানটা কত, তাহলে প্লবতার মান হবে আজীবন, অলওয়েজ। আজকে থেকে আজীবন মনে রাখবো, আজকে থেকে আজীবন মনে রাখবো প্লবতার মানটা হবে কি, বি কঠিন বস্তু যেটা আছে সেটা, তারপর হচ্ছে রো হচ্ছে তরল বস্তু, এরপরে জি। তাহলে আমরা এটাকে বলতে পারি বি সলিড, রো লিকুইড, তারপরে জি। এই যে বি সলিড, রো লিকুইড, জি, এটাই হচ্ছে আমাদের প্লবতা। কঠিন বস্তুর আয়তন, তরল বস্তুর ঘনত্ব, আর জি, এটা হচ্ছে আমাদের প্লবতা। বুঝতে পারছি প্লবতার কনসেপ্টটা? তো এটাই ছিল আমাদের প্লবতা। এত কষ্ট করে আমরা যেটা বের করেছি আসলে সেটাই ছিল প্লবতা, অর্থাৎ কোনো একটা তরলের মধ্যে কোনো কঠিন বস্তুকে ডুবালে সে যে বলটা অনুভব করবে এবং সেটা ঊর্ধ্বমুখী কাজ করে, ঊর্ধ্বমুখী বলটাই হচ্ছে আসলে প্লবতা। এবং সবসময় এখানে ঊর্ধ্বমুখী বলটাই বড় হবে, কারণ নিম্নমুখী বলটা আসলে বড় হওয়ার সুযোগ নেই। ঠিক আছে, তো এই ছিল আমাদের প্লবতা। তো এই প্লবতা থেকে আমরা যদি আরেকটু এই ডিফারেন্ট কনসেপ্টে যাই, তাহলে সেই কনসেপ্টের নাম হবে আর্কিমিডিসের একটা সূত্র এই জায়গা থেকে আছে। তো আমাদের এরপরের এপিসোডে আমরা আমাদের আর্কিমিডিসের যে সূত্রটা আছে সেটা দেখব।